সময় এখন স্পেশাল কিছু বলার। দেখুন, কথায় বলে মাঘের শীতে বাঘ পালায়, সে কথাটাই কি সত্যি হলো? মঙ্গলবার ছিল মরশুমের শীতলতম দিন। বুধবার ঠান্ডায় জবুথবু না হলেও সকাল থেকে আকাশের মুখ ভার। আচ্ছা, রাজনীতির পূর্বাভাসও কি তাই? মানে যা চলছে চারদিকে, যা দেখছি, সব মিলিয়ে একটা ছবি তৈরি করার চেষ্টা করছি, বাংলার পালস বোঝার চেষ্টা আর কি। আচ্ছা, এই পালসটাই কি ধরতে চাইছেন মুখ্যমন্ত্রীও? এই তো আজ বর্ধমানের গোদার মাঠে প্রশাসনিক সভা করলেন, আর সেখানেই সভায় উপস্থিত মানুষের পালসটা বুঝতে চাইলেন কি? ব্যাপারে কোথায় দিই না বলুন তো, কোথায় দিই না? সবটাই দিই। এরপরেও যদি আপনারা আমাকে ভুল বোঝেন, আমার প্রতি রাগ থাকে, দুঃখ থাকে, মনে রাখবেন লোকালি কেউ কেউ কোনো ভুল ত্রুটি করতে পারে, দুয়ারে সরকারে গিয়ে সামলে নিন। এরপরও যদি ভুল বোঝেন, দেখুন অতি বড় নিন্দুকেও বলেন মমতার মন পাবলিক পালস বুঝতে পারেন কজন? মমতা নিজেও সেটা জানেন। সেই মমতার ভরসায় কোথাও টাল খাচ্ছে নাকি? না হলে কেন বারবার মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে? কি বললেন দেখুন নিজেই। শিক্ষাশ্রীকে আমরা দিই, কন্যাশ্রীকে আমরা দিই, মেধাশ্রীকে আমরা দিই, ঐক্যশ্রীকে আমরা দিই। রাজ্যের একাধিক প্রকল্প, বারবার সেটাই তো মনে করালেন মুখ্যমন্ত্রী, সবই রাজ্যের আর কেন্দ্রের। আর একটা হচ্ছে ঠুটো জগন্নাথ, কেন্দ্রীয় সরকার। ঠুটো জগন্নাথ মানে আমি জগন্নাথ দেবের কথা বলছি না, রাজনৈতিক ঠুটো। এগুলো ওনারা করেন না, ওনারা বাড়তে দিয়েছেন। কিন্তু যে সরকার কেন্দ্রে বসে আছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা। সংবিধানের 131 নম্বর ধারা অনুযায়ী রাজ্য কেন্দ্রের কোনো বিষয়ে সংঘাত লাগলে রাজ্যের এখতিয়ার আছে, সুপ্রিম কোর্টে যেতে পারে। নওশাদ সিদ্দিকী আদালত দেখালেন, আর ভুল ধরালেন মমতা। মনে রাখবেন লোকালি কেউ কেউ কোনো ভুল ত্রুটি করতে পারে, দুয়ারে সরকারে গিয়ে সামলে নিন। এগুলো তো লোকসভা ভোটের আগে ইমেজ বিল্ড আপ করা, সবাই চোর আমি সাধু। আদিকে যারা বসে আছেন, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আপনারা আছেন, একটু জোরে বলুন আছি। আমার সোজা লাইনে আছেন, একটু জোরে বলুন আছেন। ভর দুপুরে সভায় অধিকাংশই মহিলা, তাই কি পালসটা বুঝতে চাইলেন মুখ্যমন্ত্রী? ঘরের মায়েরা যে রাত এসে চুলো বলে, আছেন তো মায়েরা? আমার মা লক্ষ্মীরা আছে, আম্মারা আছেন, মাদাররা আছেন। লক্ষ্মীর ভান্ডার তো আছেই, মমতার কথায় বারবার ঘুরে ফিরে শিক্ষাশ্রী, সবুজ সাথী, কন্যাশ্রীরা এলো। আমি কন্যাশ্রীর গড় আরেকবার শুনতে চাই। আছে, থাকবে, বড় হবে, নিজের পায়ে দাঁড়াবেন, উচ্চ শিক্ষা করবেন, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেতাশীল। এই কোরাসের মধ্যে পালসটা ধরতে পারলেন কি মুখ্যমন্ত্রী? তবে রোগটা যে ধরা পড়েছে তা নিজেই বললেন। চাষি ভাইদের কৃষি জমি মিউটেশন করবার জন্য 1 পয়সা কাউকে দেবেন না। যদি কেউ পয়সা চায়, ধরে দুটো থাপ্পড় দিয়ে দিন এবং আপনাদের একটা ডায়েরি করুন। মুখ্যমন্ত্রী নিজেই চোর এবং ঘুষখোর, কাকে ধরুন? গালে থাপ্পড় দিলেই তো 307 দেবে মমতা ব্যানার্জির পুলিশকে দিয়ে উল্টে। ভাঙড়ে দেখছেন না? এই করে 16, 11, 21 জিতেছে। এবারও আমি ভালো, আমি সৎ, আর বাকি সবাই চোর। চড় মারার কি প্রয়োজন আছে? ইতিপূর্বে যে কটা অ্যাপ্লিকেশন জমা পড়েছে, দিদিকে বলো তো যে অ্যাপ্লিকেশন জমা পড়েছে কটা সমাধান দিদি করতে পেরেছে? দুয়ারে সরকারে যারা আবেদন করেছিলেন আর সরাসরি মুখ্যমন্ত্রীতে, তাদের কিন্তু অনেক কাজ আমরা করে দিলাম। কি খুশি তো? মুখ্যমন্ত্রীর আজকের বর্ধমানের সভা কিন্তু জনসভা ছিল না, প্রশাসনিক সভা ছিল। একটা প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী যা বললেন, যেভাবে বললেন, তাতে রাজনৈতিক জনসভায় বলছেন বলেই মনে হলো।
লক্ষণীয়। প্রশাসনিক সভায় যদি মুখ্যমন্ত্রী এভাবে মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন করার চেষ্টা করেন এখনো, তার মানে মুখ্যমন্ত্রী কি কোথাও কোনো আশঙ্কা করছেন, তাই বারবার পালস বুঝে কানেক্ট করার চেষ্টা করছেন? দরকার হচ্ছে কেন, এ প্রশ্ন তো আসেই। আচ্ছা আপনি বলুন, দক্ষিণ 24 পরগনার পৈলান থেকে পূর্ব বর্ধমানের গোদার মাঠ কত দূরত্ব? জটিল হিসেব, তবে রাজনীতিতে সে হিসেব জলের মতো সোজা। তাই কি রাজনীতি কথা দেয় আর প্রশাসন সেই প্রতিশ্রুতি রাখে? সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ তুলে খোঁচাটা কে দিলেন? দিলীপ ঘোষ বললেন, কে সিএম আর কেই বা সুপার সিএম বোঝা দেয়। দেখুন, দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার, আর সেই কথা বলতে গিয়েই বার্ধক্য ভাতার প্রসঙ্গ টানলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। হবে না? তার কিছুক্ষণ আগেই তো বর্ধমানের প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, ওই যে 1 ফেব্রুয়ারি থেকে বার্ধক্য ভাতা দেওয়া হবে। দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনার নাম লিখিয়েছিলেন। মনে রাখবেন, আমরা সেখান থেকে 9 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা আমরা আজকে রাজ্য জুড়ে 1 ফেব্রুয়ারি থেকে তারা টাকা পাবে, আমরা বার্ধক্য ভাতা দিচ্ছি। তাহলে এবার গোটা রাজ্যে ডায়মন্ড হারবার মডেল, বুঝলেন না? আরে মনে নেই 7 জানুয়ারি পৈলানের সভা থেকে বার্ধক্য ভাতা দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, ৭৬,১২০ জন লোকের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে সরাসরি ডিবিটি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ১,০০০ টাকা করে মাসিক সহায়তা আমরা পৌঁছে দিতে পারি। কি বুঝলেন? মডেল ডায়মন্ড হারবার। আর তারপরেই তো প্রশ্নটা তুলেছিলেন বিরোধী দলনেতা। ভাইপোর কয়লা বালি মদের কমিশনের টাকায় ভোটারদের ঘুষ দিয়ে ভোট বৈতরণী পাওয়ার জন্য যে কাজটা করেছেন, ভারতবর্ষের আইনে ইটস এ পানিশেবল অফেন্স। সেটা সম্পূর্ণ চেকের মাধ্যমে এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। ফলে এই আয়করকে চিঠি দিলাম, কালো টাকা সাদা করা হচ্ছে, এই ধরনের কুৎসামূলক যে কথাগুলি, সেগুলি কোথাও ধোপে টিকছে না। আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। আর রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না, এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। 7 জানুয়ারি পৈলানে বললেন অভিষেক, আর 9 তারিখই জয়নগরে জবাব দিলেন মমতা। মুখ্যমন্ত্রী, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারবো। 15 দিনের মাথায় এবার বর্ধমানে ঘোষণা মুখ্যমন্ত্রীর। খোঁচাটা শুনলেন? সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না, 9 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা আমরা আজকে রাজ্য জুড়ে 1 ফেব্রুয়ারি থেকে তারা টাকা পাবে। তিনি বার্ধক্য ভাতা চালু করে দিচ্ছেন, তারপরে সরকার চালু করছে। তিনি মহকুমা ঘোষণা করে দিচ্ছেন, তারপরে সরকার মহকুমা ঘোষণা করছে। এখন অভিষেক ব্যানার্জি সিএম না মমতা ব্যানার্জি বোঝা যাচ্ছে না। সাংসদ অভিষেকের ডায়মন্ড মডেল রাজ্য জুড়ে, ওদিকে বালুরঘাটের সাংসদের দাবি, মুখ্যমন্ত্রী মানবেন কি? দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর হয়ে আমি প্রশ্নটা করতে চাই যে মুখ্যমন্ত্রী আপনাকে এতবার চিঠি দেওয়ার পরেও, আপনি মেডিকেল কলেজটা কেন ঘোষণা করলেন না? তিনি তো মুখ্যমন্ত্রী, তাকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছে, তার কাছ থেকে দাবি করা যেতে পারে। এখন মুশকিল হচ্ছে যে কে সিএম বোঝা যাচ্ছে না, সুপার সিএম হয়ে গেছেন একজন। মেডিকেল কলেজটা ঘোষণা করুন, একমাত্র জেলা এদিকে যারা মেডিকেল কলেজ। আমাদের সভাপতি হয়তো নাম দেখে দিয়েছেন, এটাতে কনফিউশন আছে কাজটা কি করে হবে। আমার তো মনে হয় চিঠি আজকে ডায়মন্ড হারবার যাওয়া উচিত। সব মেডিকেল কলেজ আছে, উত্তর দিনাজপুরে মেডিকেল কলেজ হয়ে যাচ্ছে, দক্ষিণ দিনাজপুরে কেন মেডিকেল কলেজ হবে না? আমরা কি দোষ করেছি? এটা রাজনৈতিক বক্তব্য নয়, উনি এলাকার সাংসদ, মানুষের প্রতি দায়বদ্ধতা আছে। আর মেডিকেল কলেজ মমতা ব্যানার্জি করে না, এটা মোদির স্কিম। কি বুঝলেন কিছু? আজ গোদার মাঠে মুখ্যমন্ত্রী বলেছেন, লোকালরা কিছু ভুল করলে দুয়ারে সরকারে শুধরে নেবেন। বলেছেন লোকালদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে থানায় ডায়েরি করবেন। কোন লোকালদের কথা বলেছেন মুখ্যমন্ত্রী? কোন ভুল? কাদের ভুল?
সন্দেশখালীর শাহজাহানরা কি সেই লোকালদের তালিকায় পড়ে? যদি পড়ে তাহলেও শাহজাহানদের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ দুয়ারে সরকারে মেটানো সম্ভব নয়। শাহজাহানরা বাঘ, আর বুধবার সকাল সকাল সেই বাঘের ডেরায় সদল বলে পৌঁছে গেল ইডি। ঘড়িতে তখন সকাল 7:45। সৈন্য দল নিয়ে সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে কেন্দ্রের এজেন্সি। সরবেরিয়া গ্রামের শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী পরিবেষ্টিত শাহজাহান শেখের বাড়ি। আকুঞ্জিপাড়া যে মোড় রয়েছে, যেখান থেকে শেখ শাহজাহানের বাড়ি যাওয়ার রাস্তা, সেই মোড় থেকে শুরু করে একেবারে শাহজাহানের বাড়ি পর্যন্ত সিআরপিএফ জওয়ান, সেই সঙ্গে স্থানীয় পুলিশ অর্থাৎ নেজার থানার যে পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদেরও বিশাল সংখ্যক বাহিনী এই গোটা শাহজাহানের যে বাড়ির চত্বর রয়েছে সেটাকে একেবারে ঘিরে ফেলা হয়েছে। প্রাসাদোপম বাড়ি, সেই প্রাসাদোপম বাড়ির কার্যত ঘিরে নিল কেন্দ্রীয় বাহিনী। সেই বাড়ি কিন্তু একদম যে বাউন্ডারি ওয়াল রয়েছে, যে প্রাচীর রয়েছে, সেই বাড়ি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেছেন। তলার যে ঘর, সেই ঘরেই কিন্তু তল্লাশি অভিযান চলছে। একটি কাঠের আলমারি ছিল, সেই কাঠের আলমারি খোলা হয়েছে, বিভিন্ন নথিপত্র ফাইল তারা কিন্তু সংগ্রহ করেছে বলেই কিন্তু ইডি সূত্র থেকে আমরা খবর পাচ্ছি। এবং ইডি তদন্তকারী আধিকারিকরা ল্যাপটপ নিয়ে এসেছেন, সেখানেও কিন্তু বিভিন্ন নথিপত্র সেগুলো কিন্তু রেকর্ড করে রাখা হচ্ছে এবং ভিডিওগ্রাফির যে কাজ, সেই ভিডিওগ্রাফির কাজটাও চলছে। শাহজাহান শেখের অপর একটি বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা ঢুকছেন। শাহজাহান শেখের আত্মীয়ের যে আরো একটি বাড়ি রয়েছে, সেই বাড়িতে ইডি গোয়েন্দারা এসে গিয়েছেন, যে বাড়ি সকাল থেকে বন্ধ ছিল। ছবি দেখো আগে, সরাসরি এক্সক্লুসিভ ছবি, TV9 বাংলা। একদম সেই বাড়িতে এসে পৌঁছে গেলেন। দরজা খুলেছে, কিছুটা দরজা খুলেছে। তৃতীয় বাড়ি, শেখ শাহজাহানের আরো একটি বাড়ি, তৃতীয় বাড়ি, তার আত্মীয়র যে সম্পত্তি, সেই তৃতীয় বাড়িতে যাচ্ছেন ইডি গোয়েন্দারা। তৃতীয় বাড়িতে দেখতে পাচ্ছ ছবি, ব্যাক টু ব্যাক তিনটে বাড়িতে শাহজাহান শেখের তিনটে বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা এলেন, কথা বললেন। দুটি বাড়িতেই কিন্তু তাদের কথা অনেকটা এরকম, বাড়ির চাবি কি রয়েছে, বাড়ি থেকে কেউ আছেন। আর যেখানে ঠিক তল্লাশি অভিযানটা চলছে, শাহজাহান শেখের মূল যে বাড়ি, সেই বাড়িতে যাচ্ছেন। এবার বাড়ির পিছন দিকে, বাড়ির ব্যাক সাইডে, যে ছবি আমরা আগেও দেখিয়েছিলাম, ব্যাক সাইডে বাড়ির পিছন দিকে পৌঁছে যাচ্ছেন ইডি গোয়েন্দারা। নাকি শাহজাহান রিলেটিভ আছেন নাকি? হ্যাঁ, শাহজাহান রিলেটিভ না কি শাহজাহানকে? হ্যাঁ, তিনটি বাড়ির পরে 4 নাম্বার বাড়িতে তিনটি বাড়ি গেলেন। 3টি বাড়ির পরে 4 নাম্বার বাড়িতে এসে পৌঁছলেন ইডি আধিকারিকরা। এবং শেখ শাহজাহানের যে 3টি বাড়ি রয়েছে, সেই 3টি বাড়িতে গিয়ে নক করা হলো। একটি বাড়িতে তল্লাশি চলছে, 2টি বাড়িতে গিয়ে নক করা হয়েছে কারো আছেন কিনা ভিতরে। এবং তারপরে এই যে তৃতীয় বাড়ি, সেই তৃতীয় বাড়িতে এসে পৌঁছেছেন তারা। একটু, শাহজাহান কি বাড়িতে আছেন? জানি না, এখানে নেই তো। কোথায় আছেন? কোথায় আছে ঠিক এখনো কোনো সন্ধান পাচ্ছি না। আপনারা কি বাড়ির চাবি আছে আপনাদের কাছে? না, কোনো চাবি নেই। আপনাদের বাড়িতে কোনো কাগজপত্র কিছু রাখতে দিয়েছে? না। শাহজাহানের বাড়িতে প্রথম তল্লাশিতে গিয়েছিল ইডি 5 জানুয়ারি। সেদিন রক্তারক্তি হয়ে ফিরতে হয় ইডি আধিকারিকদের। 19 দিন পর ফের ওই বাড়িতে কি খুঁজতে, কি পেল? প্রশ্ন উঠছে, এতদিন সময় অতিবাহিত হয়ে গেল, তাহলে যে সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্রের কথা বলছেন ইডির অফিসাররা, সেই গুরুত্বপূর্ণ নথিপত্র কি তারা আদৌ পাবেন? তবে সেটা সময় বলবে। তল্লাশির শেষে জানা যাবে কি পাওয়া গেল শেখ শাহজাহানের এই সাম্রাজ্য থেকে, এই ঘর থেকে। 19 দিন কম সময় নয়, গুরুত্বপূর্ণ অনেক কিছু সরানোর জন্য যথেষ্ট সময়। এই অবস্থায় কি পেলেন গোয়েন্দারা? 19 দিন পর আকুঞ্জিপাড়া মোড়ে শেখ শাহজাহানের বাড়িতে ফের তল্লাশি অভিযানে এলো ইডি। 7 ঘন্টা সময় কাটিয়ে, শেখ শাহজাহানের বাড়ির ভেতরে সময় কাটিয়ে সেখান থেকে কি উদ্ধার হলো তা 8টি কাগজে শেখ শাহজাহানের বাড়ির দেওয়ালে সাটিয়ে দেওয়া হলো এবং তাতে জানিয়ে দেওয়া হলো যে এখান থেকে তারা কি পেয়েছেন। সিজার মেমো, সমন
এবং নোটিশ। এখানে নথি কতগুলো উদ্ধার হয়েছে, ডিড কতগুলো উদ্ধার হয়েছে, ডিডও যদি দেখা যায় গুণে তাহলে 19টি ডিড কিন্তু এখানে উদ্ধার হয়েছে। অর্থাৎ 19 দিন পর 19টি তালা ভেঙে 19টা ডিড উদ্ধার হলো। আয়কর ইনকাম ট্যাক্স রিটার্নসের নথি রয়েছে, নোটারিয়াল সার্টিফিকেট রয়েছে, 19-এর গেরো তো রয়েছে। 19 দিন পর 19টা তালা ভেঙে 19টা জমির ডিড পেয়েছে ইডি। দেখুন, ইডি একটা নোটিশ সাঁটিয়ে দিয়ে এসেছে, হাজিরা দিতে হবে 29 জানুয়ারি শাহজাহানকে কলকাতায়। শাহজাহান কি যাবে? কিন্তু এখান থেকেই চড়তে শুরু করেছে রাজনীতি। আজ ইডির ঘণ্টা 7 তল্লাশিতে আগাগোড়া রাজ্য পুলিশ সঙ্গে ছিল, আর সেই পুলিশকে হাতিয়ার করেই রাজনীতির ময়দানে নামল তৃণমূল। শুরুটা করেন শাসক দলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায়। দেখাবো সেই ছবির পোস্ট। দেবাংশুর এই পোস্টে বুঝিয়ে দেন দলের লাইন কি হতে চলেছে। ঠিক বেলা গড়াতেই এক এক করে মুখপাত্ররা সুর মেলাতে শুরু করলেন। আজকে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়ে গেছে, পুলিশ সব রকমের সহযোগিতা করেছে। দেখুন, কোথাও কোনো ঘটনা ঘটেনি। স্টেটকে লুপে নিয়ে তল্লাশি হোক, এটা তো আমরা প্রথম দিন থেকে বলে আসছি। তো সেই কাজ হয়েছে, কোথাও কোনো অশান্তি নেই, স্মুথ চলছে। এখন আচমকা গিয়ে যদি কেউ প্ররোচনা দেয়, এলাকার মানুষ ভুল ভাবেন, তাৎক্ষণিক উত্তেজনা তৈরি হয়, তার জন্য তারাই দায়ী। বিরোধিতার নিয়ম মেনেই বাম বিজেপি একসঙ্গে পুলিশকে তুলোধনা করছে। দেখুন, আজ এসব তো নাটকবাজি দেখে লাভ কি? শেখ শাহজাহানের বাড়িতে যেদিন গেল সেদিন বোমাল ধরা পড়ে যাবে বলেই তাকে ঘেরাটোপে রেখে দেওয়া হলো। তো বোঝাই যাচ্ছে যে কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রীর আঁচলের তলায় শেখ শাহজাহান নিখোঁজ রয়েছে। মুখ্যমন্ত্রী জানেন উনি কোথায় রয়েছেন। তবে আশ্চর্যের কি জানেন, ইডি এত দেরিতে কেন গেল? বামেদের প্রশ্নের সঙ্গে তাল মেলালেন বিরোধী দলনেতাও। পরের দিন গেলে যা পাওয়া যেত, আজকে গেলে আর তা পাওয়া যায়। বিশেষ করে যেখানে পুলিশের ঘেরাটোপ আছে, যেখানে পুলিশ ইডির বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। যাওয়ারই কথা, অনেক দেরি করে গেছে এবং ভালো অভিযান হচ্ছে। সন্দেশখালীর বাঘ পার পাবে না সিংহের দাপটে, বললেন বিজেপির রাজ্য সভাপতি। মনে রাখবেন যে কেন্দ্রীয় সরকারি অফিসারদের মাথায় কিন্তু অশোক স্তম্ভ থাকে। সে অশোক স্তম্ভের সিংহকে আহত করেছে হচ্ছে এই তৃণমূলের গুন্ডারা, দেশদ্রোহীরা। এখন শুধু পুলিশ কেন, এখন তো সিবিআই খুঁজছে, ইডি খুঁজছে, বিএসএফ খুঁজছে, সেন্ট্রাল আইবি খুঁজছে, পুলিশ খুঁজছে, সবাই খুঁজছে। আমরা চাই যে ভেতরে কি তথ্য আছে, কি লুকোবার চেষ্টা করছিল, কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল, সেইগুলো বাইরে বেরিয়ে আসুক। ইডি সিবিআই গেছে, আমরা চাই যে তারা একদম খুব তাড়াতাড়ি যেন সত্যিটাকে সামনে নিয়ে আসতে পারে এবং শেখ শাহজাহানকে ধরে। পশ্চিমবাংলায় শেখ শাহজাহান নামক একটা ক্রিমিনাল, তাকে 20 দিন ধরে রাজ্য পুলিশ খুঁজে বার করতে পারলো না। এটা কি পুলিশের অপদার্থতা, নাকি এটা পুলিশ মন্ত্রীর অনুপ্রেরণা? শাহজাহান কোথায়, সে প্রসঙ্গ উঠল আদালতেও। হাইকোর্টে আজ উঠল মেডিকেল কলেজে ভর্তির দুর্নীতির মামলা, আর সেখানেই রাজ্যের কাছে জানতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানতে চাইলেন, শাহজাহানকে আপনাদের পুলিশ গ্রেফতার করতে পেরেছে? বিচারপতি বলেন, পুলিশের কোনো সদর্থক ভূমিকা চোখে পড়ছে না, পুলিশের ওপর আদালতের কোনো আস্থা নেই, ফলে সিবিআইকে তদন্তভার দেওয়া যথাযথ বলে আদালত মনে করছে। বিচারপতির পর্যবেক্ষণ, এই মামলাটি চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে আবার যেতেই পারে। বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের আইনজীবীকে বলেন, আশা করব এখনো পর্যন্ত সিবিআই তদন্ত আটকাতে কত টাকা খরচ করেছে রাজ্য তা জানাবে। তাহলে মেডিকেলে ভর্তির দুর্নীতি মামলাতেও সিবিআই। আমাদের রাজ্যটা যেভাবে দুর্নীতিতে একেবারে ভরে গেছে, রাজ্যের পুলিশকে দিয়ে কোনো তদন্ত যে হয় না, এবং রাজ্য সরকার প্রশাসন তারা যে দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়ায়। কোনো বিচারপতির কিছু কিছু আচরণ এবং কিছু কিছু মন্তব্যে, সেটা মামলার পর্যবেক্ষণ বলে অথবা কোর্টের বাইরে বা অথবা মামলার বাইরে কিছু কিছু মন্তব্যে
তাদের নিরপেক্ষতা নিয়েই তো প্রশ্ন আছে। মমতার ভাইপো ভাইজিরও অপেক্ষা করুন, ভরসা রাখেন নরেন্দ্র মোদী, না খাওয়া না খানে। ফলে প্রত্যেকটি ক্ষেত্রে রাজ্য সরকারের অপদার্থতার জন্য সিবিআই এর প্রসঙ্গটা আসছে এবং সেটা জরুরি। তারা কি ভাবছেন না ভাবছেন সেটা নিয়ে বাংলার মানুষ খুব একটা প্রভাবিত হবেন না। লোকসভার কথা মাথায় রেখে এবার গ্রামে গ্রামে বিজেপির তপশিলি মোর্চার সম্পর্ক অভিযান। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির গ্রাম থেকে অভিযানের সূচনা হলো, করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঠোঁটকাটা আবার আগামীকাল।